নমস্কার, আমি রজত শুভ্র মুখোটি এসএসিএনে আপনাদের সবাইকে স্বাগত। আর কিছুক্ষণ পরেই কল্যাণী স্টেডিয়ামে বহু প্রতীক্ষিত কলকাতা ডার্বি শুরু হতে যাচ্ছে। এই মরশুমের প্রথম ডার্বি, এবং এই ডার্বিকে ঘিরে ইতিমধ্যেই কিন্তু ময়দান জুড়ে তুমুল উত্তেজনা শুরু হয়েছে। উত্তেজনার পারদ ফুটতে চলেছে, এবং এই নিয়ে আজকে আমরা আলোচনা করব এই ম্যাচকে ঘিরে কোন দলের সম্ভাবনা বেশি, কারা এগিয়ে রয়েছে, কারা পিছিয়ে রয়েছে, এবং এই ডার্বি ম্যাচের কিছুটা অতীত। এবং এই নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের সঙ্গে রয়েছেন ময়দানের প্রাক্তন দুই দিকপাল ফুটবলার। আমার বাঁদিকে রয়েছেন মনোরঞ্জন ভট্টাচার্য এবং আমার ডান দিকে রয়েছেন প্রশান্ত ব্যানার্জি। আপনাদের দুজনকেই স্বাগত, মনাদা এবং প্রশান্ত দা। সবার প্রথমে আমরা একটু পয়েন্ট ট্যালিটা দেখে নিই। পয়েন্ট ট্যালিতে ইস্টবেঙ্গল ইতিমধ্যে এই মরশুমে সিএফএল এ 4টি ম্যাচ খেলেছে। 4টি ম্যাচ খেলে ইস্টবেঙ্গলের মোট পয়েন্ট 5। মরশুমের শুরুটা কিন্তু ইস্টবেঙ্গল ভালোই করেছিল। তারা মেজারার্সকে 7-1 গোলে হারায়, কিন্তু তারপরেই পরবর্তী দুটো ম্যাচ কাস্টমসের সঙ্গে ইস্টবেঙ্গল 2-2 ড্র করে এবং সুরুচি সঙ্গের সঙ্গে 1-1 ড্র করে, এবং ইস্টবেঙ্গলের শেষ ম্যাচ পাঠচক্রের সঙ্গে ইস্টবেঙ্গল 1 গোলে হেরে যায়। জয়ের ম্যাচের ফলাফল ছিল ইস্টবেঙ্গল 0, পাঠচক্র 1। অন্যদিকে মোহনবাগানের তালিকাটা যদি আমরা দেখি, পয়েন্ট টেবিল, মোহনবাগান কিন্তু শুরু করেছিল পুলিশ এসির কাছে 1 গোলে হেরে, তারপর কালীঘাট এসএলএ কে 4-0 গোলে হারায়, রেলওয়ে এফসি কে 2-0 গোলে হারায়, জর্জের সঙ্গে মোহনবাগানের ম্যাচ 0-0 ড্র হয়, এবং কালীঘাট এমএস এর সঙ্গে মোহনবাগান 2-1 গোলে জেতে। মোহনবাগানের পয়েন্ট 5 ম্যাচে 10, অর্থাৎ ইস্টবেঙ্গল খেলতে নামছে 4 ম্যাচে 5 পয়েন্ট নিয়ে, মোহনবাগান 5 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে। মোহনবাগান এই মুহূর্তে গ্রুপে ইস্টবেঙ্গলের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে। আমি শুরু করছি একটু মনাদাকে দিয়ে। মনাদা, আমরা ডার্বি ম্যাচের আলোচনায় আসবো, আজকে ডার্বি ম্যাচের আলোচনা করব, কিন্তু তার আগে আমি তোমার কাছে জানতে চাই, ডার্বি ম্যাচ মনোরঞ্জন ভট্টাচার্যের কাছে কি স্মৃতি, কি ডার্বি ম্যাচের গুরুত্ব, কি মনে পড়ে ডার্বি মনে পড়লে? আমরা যখন খেলতাম আমাদের সময় ডার্বি ম্যাচটাই ছিল ডিসাইডিং ম্যাচ ইন দ্য সেন্স বলছি যে যারা ডার্বি ম্যাচে জিতবে তারা 99% লিগ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা। এটা আমাদের সময় ডার্বি ম্যাচ ছিল, এবং ডার্বি ম্যাচটা বোঝা যেত যে নেক্সট ম্যাচ আমরা কাদের সঙ্গে খেলতেই আছি। আমি যদি বাড়ি থেকে বেরোতাম 2 কদম হেঁটে সামনে রাস্তায় গেলেই বোঝা যেত মনাদা জিততে হবে। আর হয়তো আরও কিছু লোক ছেলেরা আড্ডা মারছে, কী জিতবে, 3 গোল খাবে। মানে তখন বুঝতে পারতাম, ঘর থেকে বেরিয়ে বুঝতে পারতাম নেক্সট ম্যাচ ডার্বি। সুতরাং ডার্বি ম্যাচ নিয়ে আমি আরও একটা কথা বলছি, যেটা আমার মনে হচ্ছে, আমার সঙ্গে অন্য কারো কি, আমার কাছে মনে হতো ডার্বি ম্যাচটা, বিশেষ করে যারা বড় টিমে যারা খেলে, প্রশান্ত আছে, আমি প্রশান্ত একসঙ্গে অনেক দিন খেলেছি স্মল টিমে। আমার কাছে ডার্বি ম্যাচের থেকে ছোট ম্যাচ হচ্ছে কঠিন। ডার্বি ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল জিতবে কি হারবে সেটা যেমন প্রেশার ইস্টবেঙ্গল প্লেয়ারদের কাছে, তেমনি কিন্তু মোহনবাগান প্লেয়ারদের কাছেও কিন্তু একই প্রেশার। কারণ ডার্বি ম্যাচে কোনো দলেরই সমর্থক কিন্তু হারতে চাইবে না। সুতরাং মোহনবাগানের যারা প্লেয়ার আছে তারাও কিন্তু চিন্তা করবে আমরা কিন্তু জিততে গেলে হারতে পারি। আমাদের কাছে সেই ব্যাপারটা ছিল, এইটা যেরকম ব্যাপার। কিন্তু ছোটো ম্যাচ ইজ ভেরি টাফ। ছোটো ম্যাচ টাফ মানে ইস্টবেঙ্গল মোহনবাগানের সঙ্গে খেলা হলে প্রথম থেকে ফার্স্ট হাফে মিনিমাম 7টা প্লেয়ার ডিফেন্স করতো, ফার্স্ট হাফ কোনো রকমের ড্র করলো, সেকেন্ড হাফে 9টা প্লেয়ার ডিফেন্স করতো। সেই সব ম্যাচগুলো হচ্ছে ভেরি ক্রিটিক্যাল ফর বড় টিমগুলোর কাছে। সুতরাং আমার কাছে হচ্ছে ডার্বি যেমন ওরাও প্রেশারে থাকে, আমরাও প্রেশারে থাকি। এটা ওরাও টেনশন নিয়ে খেলবে, আমরাও টেনশন নিয়ে। যেমনটা বললে, ডার্বি ম্যাচ সিজন ডিসাইড করে দিত যে কে টুর্নামেন্টটা জিতবে, কে লিগ চ্যাম্পিয়ন হবে, ইউজুয়ালি কে টুর্নামেন্টটা জিতবে বা লিগ চ্যাম্পিয়ন হবে। আমি একটু প্রশান্ত দার কাছে আছি। প্রশান্ত দা, ডার্বি আলোচনায় আসছি আজকের ডার্বি নিয়ে, কিন্তু তার আগে প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত দা একই সঙ্গে ইস্টবেঙ্গল মোহনবাগান দুটো টিমের হয়েই খেলেছে। ডার্বি ম্যাচের সব থেকে মেমোরেবল স্মৃতি কি? দেখো, ডার্বি ম্যাচের মেমোরেবল স্মৃতি যদি আমি বলি, 78 সালে মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ, মোহনবাগান মাঠে, তখন আমি ইস্টবেঙ্গলে, ওই ম্যাচটা কে আগে নামবে কে পরে নামবে এই নিয়ে প্রায় 50 মিনিট মতো আমরা খেলোয়াড়রা গ্যালারির তলায়, আর সাপোর্টার এত কষ্ট করে দূর থেকে এসছে খেলা দেখবে বলে তাদের নিজের টিমকে উৎসাহ দেওয়ার জন্য, ফলে সেই দর্শকরাও হাঁপিয়ে গেছে। ঘটনাটা কি? ঘটনাটা যে সুপারস্টিশন, অর্থাৎ কেউ আগে নামবে না। আমরা তো ইস্টবেঙ্গল, আমরা কেন আগে নামবো? ওরা বলছে আমরাও আগে নামবো না। এবার ওরা
হোস্ট, যেহেতু মোহনবাগান মাঠে হচ্ছে, ওরাও বলছে না। এই নিয়ে তুলকালাম গ্যালারির তলায়, এমন একটা পরিস্থিতি তৈরি হলো, মানুষ খেপে গেছে, খেলা হচ্ছে না, নামছে না টিম। তো সেই জায়গা থেকে লাস্টে ডিসিশান হলো, এমনকি যিনি মন্ত্রী ছিলেন মোহনবাগানের, মারা গেছেন, তিনি এসে রিকোয়েস্ট করছে আমাদেরকে তোমরা নেমে যাও। আমরা বললাম আমরা কেন নামবো, মোহনবাগান হোস্ট টিম, মোহনবাগান নামুক, অসুবিধাটা কোথায়, আপনাদের তো সেইটাই করা উচিত। আলটিমেট কেউ রাজি হলো না। লাস্ট একটা ডিসিশন হলো একসঙ্গে দুটো টিম নামবে, এবং সেই ম্যাচটা একসঙ্গেই দুটো টিম নেমেছিল। এটা আমার কাছে এখনো স্মৃতি হয়ে, সেই ম্যাচে আমরা বোধহয় খুব সম্ভব মনে আমরা এক গোলে হেরেছিলাম, আমরা এক গোলে হেরেছিলাম আমরা সেই ম্যাচে। ইস্ট বেঙ্গল 1 গোলে হেরেছিল মোহনবাগানে। দুটো দল একসঙ্গে নামলো, 50 মিনিট দুজনকে ওয়েট করতে যায়। মহাদা অসাধারণ স্মৃতি সেই। এবার মনোরঞ্জন ভট্টাচার্যের কাছে ডার্বি ম্যাচের সব থেকে মেমোরেবল স্মৃতি কি? তুমি তো প্রচুর ডার্বি। আমার কাছে সবচেয়ে মেমোরেবল স্মৃতি হচ্ছে 78-এ ডুরান্ট ফাইনাল ডার্বি ম্যাচ। সেটা কলকাতায় না, সেটা দিল্লিতে। 78-এ আমরা লিগে মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে। এই প্রশান্ত যে ম্যাচটা বললো, সেই ম্যাচটা 78-এরই ম্যাচ। তারপর আমরা খেলতে গেলাম গুয়াহাটি, বড়দিল্লি খেলতে গেলাম। বড়দিল্লি খেলতে গিয়ে আমরা চ্যাম্পিয়ন হলাম। আমার বড়দিল্লি সেমিফাইনালে এগেনস্ট আসাম পুলিশ একটা ব্যাক বলি মার থেকে হাত ভেঙে গেল, এবং কম্পাউন্ড ফ্র্যাকচার, মানে দুটো বোনই ভেঙে গেল। ওখান থেকে সোজা কলকাতায় এসে ট্রিটমেন্ট হলো। তারপরে আমার ফার্স্ট টুর্নামেন্ট হচ্ছে ডুরান্ট। এবার ইজমহলের অফিসিয়াল কোচ অরুণদাস এবার কোচ ছিলেন, প্রশান্ত ছিল। ইজমহলের অফিসিয়াল কোচ বলছে মনে চল। আমি তখন আমার যখন প্লাস্টার, যখন ফুল প্লাস্টার থেকে হাফ প্লাস্টার হলো, আমি মাঠে ওদের সঙ্গে একসঙ্গে প্র্যাকটিস করতাম। কারণ টিমের সঙ্গে থাকতে প্র্যাকটিস করলে এনার্জি পাওয়া যায়, সবসময় একটা হাসি ঠাট্টা, আমাদের মধ্যে একটা ভীষণ মানে এত ভালো রিলেশন ছিল প্লেয়ারদের মধ্যে। বিশেষ করে আপনার তো প্র্যাকটিস ড্রেসিং রুমে 1 থেকে 1.5 ঘন্টা আমরা আড্ডা মারতাম। তারপর আমরা স্নান করে খেয়ে দিয়ে অফিস যেতাম। মানে এগুলো মানে এই ঘটনাগুলো ভোলা না। হ্যাঁ, আমি বললাম যে আমি যাব, কিন্তু আমি খেলবো, একটা কন্ডিশনে আমি যাবো। ক্লাব অফিসিয়ালদের বললাম আমি কিন্তু খেলবো, আমি না খেলে যাব না। মাঠে বাইরে গিয়ে বসে থাকবো। 6 মাস পর আমি প্র্যাকটিস করেছি। আমি অলরেডি প্র্যাকটিস শুরু করে দিয়েছিলাম। যখন প্লাস্টারটা ফুল থেকে হাফ হলো, আমি প্র্যাকটিস, ওখানে ফাইনাল হয়েছে মোহনবাগান ডুরান্ট ফাইনাল, এবং দ্যাট ওয়াজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ আমাদের কাছে, ইজমহল টিমের কাছে। আমরা 300 গোলে মোহনবাগান হারিয়ে চ্যাম্পিয়ন হলাম। দ্যাট ইজ ওয়ান অফ দ্য মেমোরেবল ম্যাচ ইন মাই লাইফ। কে গোল করেছিল মনে আছে? গোল করেছিল একটা মীর বোস করেছিল, তপন দাস, হ্যাঁ একটা তপন দাস করেছিল, একটা সাবির করেছিল, সুরজিৎ দা। তুমি ভাঙা হাত নিয়ে খেললে? ভাঙা হাত না, তখন মানে প্লাস্টার, হাফ প্লাস্টার না, আমি হাফ প্লাস্টার নিয়ে প্র্যাকটিস শুরু করে দিয়েছিলাম। প্লাস্টার নিয়ে তালাও করবে না। আমি একটা সাপোর্ট নিয়ে খেলতাম। আমি তখন একজন ডাক্তার আমাকে বারণ করেছে, যে আমার করেছে এসআর চন্দ্র, বিরাট অর্থোপেডিক সার্জন ছিল, উনি অপারেশন করেননি, ল্যান্সডাউনে ওনার চেম্বার আছে। আমাকে বারণ করেছিল। আমি বললাম দেখুন ডাক্তারবাবু, 6 মাস প্রায় হতে চললো, এখন আমাকে নিয়ে যাবে, আমার পা সুর করবে। বলে তুমি খেলবে, ঠিক আছে, তুমি এক কাজ করে আমাকে একটা প্রেসক্রিপশানে লিখে দিল, তুমি একটা গার্ড নাও। আর উল্টো দিকে একটা ওদের মেডিকেল এরকম নানা রকম গার্ড পাওয়া যায়, একটা গার্ড নিয়ে গেছিলাম। ওই গার্ড পরে প্রোটেকশান নিয়ে খেলতাম। আচ্ছা, একটু দর্শকদের আমরা জানিয়ে রাখি যে কলকাতা ডার্বির সিএফএল, তার সেই যে ডার্বির যে ইতিহাস তথ্য আমরা যেটা পাচ্ছি, সেটাও কিন্তু ভেরি ইন্টারেস্টিং। যে ইতিমধ্যে যতগুলো ডার্বি হয়েছে, সেই ডার্বির পরিসংখ্যান যদি আমরা দেখি, সেই ডার্বির পরিসংখ্যানে কিন্তু ইস্টবেঙ্গলের জয়ের সংখ্যা বেশি। যদিও গত 10 বছরে সিএফএল এর বাইরে যে বিভিন্ন ডার্বি হয়েছে, সেই ডার্বিতে কিন্তু মোহনবাগান অনেকটা এগিয়ে রয়েছে। আমি আজকের ম্যাচে ঢোকার আগে প্রশান্তদার কাছে একটু অতীতের কথা শুনতে চাই। প্রশান্তদা, আমার খুব স্পেসিফিক প্রশ্ন, ইস্টবেঙ্গলের হয়ে ডার্বি খেলা বেশি চাপের ছিল না মোহনবাগানের হয়ে ডার্বি খেলা বেশি চাপে ছিল অ্যাজ এ প্লেয়ার? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে ইস্টবেঙ্গল আর মোহনবাগান দুটোই টপ টিম, ভারতবর্ষের দুজনের টপ টিম। এই দুটো টিমের হয়েই খেলতেই কিন্তু প্রেশার বেশি থাকে। এখানে কোনো পার্টিকুলার শুধু একটা ক্লাবের উপর প্রেশার বেশি আর একটা কম, এটা নয়, দুটোই সমান। তবে এটাও ঠিক, যেহেতু ইস্টবেঙ্গল মোহনবাগান এমনই একটা ডার্বি ম্যাচ, যে ম্যাচকে ঘিরে কলকাতার লিগ কেন যে কোনো টুর্নামেন্টটা একটা অন্যরকম মাত্রা দেয়। এবার জেতা হারাটা অনেকটা যেমন নির্ভর করে, যে জিতবে এই ম্যাচটা সে হয়তো চ্যাম্পিয়নের জায়গায় পৌঁছে যায়। আবার কিছু যারা নতুন জুনিয়র প্লেয়ার,
তাদেরও একটা জায়গা, যদি ভালো খেলতে পারে সেও দাঁড়িয়ে যাবে। ফলে এখানে তাদের ওপরও অনেকটা নির্ভর করছে, সেই কোন কোন প্লেয়ার ভালো খেলতে পারবে, তাহলে তার ক্লাবে একটা জায়গা হয়ে যাবে। আমি যে তথ্যটা দিচ্ছিলাম, এখনো পর্যন্ত সিএফএল এ 162টা ম্যাচ দু দলের মধ্যে খেলা হয়েছে। ইস্টবেঙ্গল জিতেছে 56টা ম্যাচে, মোহনবাগান জিতেছে 47টা ম্যাচে এবং ড্র হয়েছে 59টা ম্যাচ। এবং সিএফএল এ 2024-এর 13ই জুলাই যে ডার্বি হয়েছিল তাতে ইস্টবেঙ্গল 2-1 বলে মোহনবাগানকে হারিয়েছিল। এবারের যদি ডার্বি ম্যাচের প্রেক্ষাপটে আমরা আলোচনাটা নিয়ে যাই, তাহলে প্রশান্তদা তোমার কাছে আমি প্রথমে আসছি যে ইস্টবেঙ্গল কিন্তু আমরা দেখলাম মেজারার্সকে হারিয়ে 7-1 গোলে হারিয়ে যেই যাত্রাটা শুরু করলো, যে জার্নিটা শুরু করলো, সেটা কিন্তু পাঠচক্রের কাছে হেরে গেল এবং বা মাঝখানে দুটো ম্যাচ কাস্টমস এবং সুরুচির সঙ্গে ড্র করলো। ইস্টবেঙ্গল দলটা জুনিয়র টিমই খেলছে আপাতত। আজকের ম্যাচের সিনিয়রদের খেলানো হবে কি হবে না তাই নিয়ে আলোচনা চলছে, খুব সম্ভবত খেলানো হবে, আমরা সেই পার্টটায় পরে আসছি। কিন্তু দলের পারফরমেন্সকে তুমি এ যাবৎ টুর্নামেন্টে কিভাবে মূল্যায়ন করছো? দেখো, এই কলকাতা লিগ যখন শুরু হয়েছে খুব বেশি দিন তো হয়নি, গত মাসের খুব সম্ভব 25 তারিখ শুরু হয়েছিল। এইবার সেটা হচ্ছে দুটো ক্লাব এখন যেই টুর্নামেন্টের ওপর বেশি কনসেন্ট্রেট করছে, সেই টিমটা কি কি প্লেয়ার খেলবে ওই আইএসএলের জন্য তারা যে প্লেয়ার সই করাচ্ছে সেইগুলোই হচ্ছে ইস্টবেঙ্গল বা মোহনবাগানের আসল প্লেয়ার। ফলে এই যে টুর্নামেন্টটা খেলছে, এখানে যিনি কোচিং করছেন একেবারে ইয়াং ছেলে, নতুন ছেলে নিয়ে এই লিগটা করছে। এখানে অনেক সময় হারতেই পারে, এটা বড় কথা না, কারণ প্রথম ম্যাচে 7-1 গোলে জিতলো, পরের ম্যাচে হেরে গেল, সেটাকে নিয়ে অতটা গুরুত্ব কেউ দিচ্ছে না। তার কারণ এই টিমটার মধ্যে যদি দেখা যায় হয়তো দুটো কি তিনটে প্লেয়ার হয়তো যেটা মেন টিম হবে সেই টিমে হয়তো চান্স পাবে, আদারওয়াইজ কিন্তু এই পুরো টিমটাই অনেকটা কমে যাবে। ফলে এই জায়গাটাতে গুরুত্বটা ওই জায়গায় এতটা নয় যতটা আইএসএল বা অন্য লিগে খেলার জন্য টুর্নামেন্ট তৈরি। আফটার অল ডার্বি, এবং ডার্বিতে মোহনবাগান ইস্টবেঙ্গল কেউই ডার্বি যেমন এই প্রথম আমি দেখছি যে কলকাতার বাইরে খেলা হচ্ছে, অর্থাৎ কলকাতায় যে টেনশন থাকে, যে মানুষের চাপ থাকে, যে মানসিকতা নিয়ে খেলে, সেইটা কিন্তু এখন নেই, যেহেতু সেটা কলকাতার বাইরে চলে গেছে। লোক সংখ্যাও মাঠে খুব বেশি নয়, 10-12 হাজার লোক সংখ্যা, সেখানেও চাপ কম। ফলে সব মিলিয়ে এই ডার্বিটা থেকে দেখবে পরের ডার্বি যদি কোনো কারণে কলকাতায় হয় তাতে কিন্তু চাপ আরও বেড়ে যাবে। আসছি আমরা আরো মনে একটা খুব ইন্টারেস্টিং তথ্য, যে লাস্ট 29 বছর আগে একটা টুর্নামেন্টে তোমার ডার্বিতে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ছিল 29 বছর আগে, সেটা বিদেশি শূন্য ডার্বি ছিল, কোনো বিদেশি ইনসিডেন্টালি এই ম্যাচটায় খেলেনি, 1-1 ড্র হয়েছিল। এবং তারপর এই প্রথম বিদেশিহীন একটা ডার্বি হচ্ছে। সেই ম্যাচে গোল করেছিল সত্যজিৎ চ্যাটার্জি আর ইলিয়াস পাশা। এই বিদেশি থাকা না থাকা, এটা কি কলকাতার ডার্বিকে বা কলকাতার সিএফএল কে কোনোভাবে প্রভাব ফেলছে? একদমই না। ডার্বি থাকবে, সেখানে বিদেশি খেলুক বা না খেলুক, ডার্বি সবসময় ডার্বি থাকবে। যারা দর্শক তারা কিন্তু দেখে না যে আমার টিমে কটা বিদেশি আছে বা ওদের টিমে কটা বিদেশি আছে। সুতরাং ডার্বির গুরুত্ব আমাদের সময় বলছি, এখন কিন্তু ডার্বির গুরুত্ব কতটা দর্শকদের মানসিকতা তোমরা ভালো বলতে পারবে। ডার্বির গুরুত্ব একটা সবসময় থাকবে যতদিন ইস্টবেঙ্গল মোহনবাগান খেলা থাকবে, বিশেষ করে সেই ম্যাচটা যদি ওয়েস্ট বেঙ্গল হবে। আমি কলকাতা বললাম না, কারণ ম্যাচটা কলকাতায় হচ্ছে না, ওটা ইয়েতে হচ্ছে, 24 পরগনায় হচ্ছে। এবং আমাদের কাছে কিন্তু আমি যেটা বলছি, প্রশান্ত বলছিল একই কথা, আমরা কিন্তু এই ম্যাচটার দিকে তাকিয়ে থাকতাম। একটা ছেলে ধরো এই বছর 1 টাকা পেমেন্ট, সেটা কিন্তু সামনে বছর সেই টাকাটা 1 টাকা থেকে কত টাকা হবে সেটা কিন্তু ডিপেন্ড করে যে ডার্বিতে কতটা সাকসেস পেলে। সুতরাং আমাদের এগুলো কতগুলো টেস্ট হয়, কিছু কিছু ম্যাচ টেস্ট হয়, ডার্বি ইজ ওয়ান অফ দেম। যে তুমি ডার্বি ম্যাচটা কতটা ভালো খেললে, এবং ডার্বি ম্যাচ যদি তুমি পাস করে যাও, তোমার যেরকম পেমেন্ট পাবে, দর্শকরা কিন্তু তোমার গালাগাল দিতে ভুলে যাবে। কারণ যারা দেখবে, তুমি ফুটবলার হিসেবে ডার্বি তোমাকে প্রতিষ্ঠা দেবে, সব সময় দেবে। তো তুমি ছোট টিমের সঙ্গে তুমি বাজে খেলো, অসুবিধা নেই, কিন্তু আমি ঠিক এই জায়গাটায় আসছি যে এই যে ইস্টবেঙ্গল যে হেরে গেছে, ইস্টবেঙ্গল যে মোহনবাগানের থেকে পিছিয়ে আছে, এই জুনিয়র টিম খেলছে, কিন্তু এবার যেটা শোনা যাচ্ছে যে আজকের ম্যাচে ইস্টবেঙ্গল 5 জন প্লেয়ারকে ইনক্লুড করতে পারে। দেবজিৎ মজুমদার, লালরিন্ডিকা, মার্তন্ড রায়না, জোসান পুইয়া এবং লালরাম সাঙ্গা। এই যে সিনিয়র প্লেয়ারগুলোকে খেলানো, দলের ক্লাবের কাছেও তো আলটিমেটলি লাল হলুদে খেলছে, তাদের জন্য জেতাটাও ইম্পর্টেন্ট। তার মানে দল কি এবার মনে করছো যে দল এদের সিনিয়র প্লেয়ার নামিয়ে কিছুটা ওয়েট বাড়াবে?
আমি একটা কথা বলবো, সিনিয়র প্লেয়ারকে যদি খেলাতেই হয়, আমি ধরে নিলাম বিকজ এটা ডার্বি ম্যাচে 5টা সিনিয়র প্লেয়ারকে খেলাবে। ডার্বি ম্যাচ কেউ হারতে চায় না, 5টা সিনিয়র প্লেয়ার খেলাবে, হয়তো মোহনবাগানও খেলাবে। আমার একটা প্রশ্ন দুটো টিমের কোচের কাছে বা অফিসিয়ালদের কাছে, যে হয় নট বিফোর দ্য ডার্বি ম্যাচ ওরা একটা ম্যাচ টিমের সঙ্গে খেলার সুযোগ পেত। প্লেয়াররা তো ভগবান না যে কোনো পরিস্থিতি যে কোনো পরিবেশে অ্যাডজাস্ট করে নেবে। একটা কম্পিটিটিভ ম্যাচগুলো খেলার সুযোগ পেতে তো তুমি যদি ঠিকই করে নাও আগে কোচ, আমি কথা বলছি, হয়তো সিনিয়র কোচের সঙ্গে নিশ্চয়ই আলোচনা করেছে যে আইসিএলটা যিনি যে কোচের আন্ডারে খেলা হয়, তুমি একটা ম্যাচ আগে নামাও না। আমার কথা হচ্ছে এরা 5টা ছেলে আজকে নামছে, প্রথম নামছে, দিস ইজ 5th ম্যাচ ফর ইস্টবেঙ্গল অ্যান্ড 6 ম্যাচ ফর মোহনবাগান। এটা একটা কম্বিনেশন আন্ডারস্ট্যান্ডিং এরকম একটা সমস্যা থাকতে পারে। এটা কিন্তু হিউজ প্রবলেম করে ফরওয়ার্ড লাইনের জন্য না, স্পেশালি ডিপ ডিফেন্সের জন্য। ডিফেন্সের কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে দুটো স্টপার, সেন্ট্রাল ব্যাক। আমার কথা হচ্ছে ডার্বি ম্যাচ যদি তুমি সিনিয়র প্লেয়ার পুট করতে চাও, তুমি তার আগের ম্যাচটা একসাথে খেলাও এবং একসঙ্গে 10টা দিন একসঙ্গে প্র্যাকটিস করো। আমরা চলে এসেছি আমাদের আলোচনায় খুব শেষ জায়গায় চলে এসছে। যেভাবে ইস্টবেঙ্গল নতুন কিছু প্লেয়ার সিনিয়র প্লেয়ারকে খেলাতে চায়, খবর যেটা পাওয়া যাচ্ছে যে মোহনবাগানও দীপেন্দু বিশ্বাস, সুয়েল ভাট, গ্লেন মার্টিন্স এবং কিয়ান নাসিরি, যে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে আইএসএল এ হ্যাটট্রিক করেছে, এদের নামাতে যাচ্ছে। ফলে ডার্বিকে ঘিরে দুটো ক্যাম্পই কিন্তু কিছু সিনিয়র খেলোয়াড় খেলিয়ে যে প্রেস্টিজ ফাইট। আমি একদম শেষে, প্রশান্ত দা, তুমি থ্রু আউট দ্য টুর্নামেন্ট তুমি দেখছো দুটো দল কেমন পারফর্ম করছে, আজকের ম্যাচে তোমার প্রেডিকশন কি হতে পারে? দেখো, আজকের ম্যাচ বলা খুব, এই মুহূর্তে প্রেডিকশন করা খুব মুশকিল। তার কারণ দুটো টিমের যদি আমরা দেখি পারফরমেন্স, যে কটা ম্যাচ খেলেছে, 4টে ইস্টবেঙ্গল, 5টা মোহনবাগান, নট আপ টু দ্য মার্ক। ফলে ওইটা হিসাব করে কখনো আজকের ম্যাচটা হবে না। আজকের ম্যাচটা যেহেতু ডার্বি ম্যাচ, এই জন্য দেখো মোহনবাগান 4-5টা সিনিয়র নিয়ে এলো, ইস্টবেঙ্গলও 4-5টা সিনিয়র। তার মানে কেউ হারতে চাইছে না, এই ম্যাচটাকে জিততে হবে। এই ম্যাচটা যদি জিতি, তাহলে আগের ম্যাচ যদি যেসব পয়েন্ট লস করেছি অনেকটা মেকআপ হয়ে যাবে, টিমের একটা মনোবল বেড়ে যাবে। ফলে এই ম্যাচটায় এই মুহূর্তে আগে থেকে প্রেডিক্ট করা খুব মুশকিল। এই ম্যাচটা কে জিতবে কে হারবে, কে এগিয়ে কে পিছিয়ে, এটা বলাও মুশকিল। কেন এখন এই 4-5টা ম্যাচের উপর নির্ভর করে কখনো ডিসিশন করা খুব ডিফিকাল্ট। লাস্ট কোশ্চেন, প্রেডিকশন সম্ভব? আমার প্রেডিকশন একটাই, সারা পৃথিবীর যে কোনো টিমের সঙ্গে যখনই খেলা হবে, আমি বলছি আই এম ভেরি মাচ বায়াস, আমার প্রেডিকশন একটাই, ইস্টবেঙ্গল জিতবে। একদম স্পষ্ট কথা মনোদার, যে মনোদা ইস্টবেঙ্গল সমর্থক, মনোদা চায় ইস্টবেঙ্গল জিতুক। প্রশান্তদা অনেক বাস্তব অ্যাঙ্গেল থেকে বললেন যে দুটো সিনিয়র প্লেয়ার দুটো দলই খেলাচ্ছে এবং মনে করছে দুটো দলই চাইবে জিততে, কিন্তু ম্যাচে কে ভালো খেলবে তার উপর ডিপেন্ড করবে। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে এই বহু প্রতীক্ষিত ম্যাচ। আপনারা এসএসসিএন এ দেখতে থাকুন। আমরা শুনলাম আমাদের দুই প্রাক্তন বিদগ্ধ ফুটবলারদের তাদের সময়ের ডার্বির অভিজ্ঞতা এবং আজকের ম্যাচকে ঘিরে তাদের উপলব্ধির কথা। আমরা কিছুক্ষণের মধ্যেই মাঠে ঢুকবো, কিন্তু তার আগে আমরা চলে যাব মাঠের বাইরের কি পরিস্থিতি তাও আপনাদের সামনে তুলে ধরার জন্য। দেখতে থাকুন এসএসসিএন।